হ্যালো স্টুডেন্টস, আজকের আলোচ্য বিষয় সংস্কৃতি এবং ক্ষমতা, অর্থাৎ জনসংস্কৃতি বনাম গণসংস্কৃতি। জনগণ সাধারণত জন বা গণসংস্কৃতি এবং জনসংস্কৃতিকে আলাদাভাবে কখনোই চিহ্নিত করতে পারে না। জেমস ল্যাল পপুলার বা জনপ্রিয় এই শব্দটিকে সংজ্ঞায়িত করতে গিয়ে বলেছেন যে জনপ্রিয় কথাটির অর্থ এই নয় যে সেটি মূলধারার বাণিজ্যিক ভিত্তি অনুযায়ী খুব সফল। জনপ্রিয় সংস্কৃতি কথাটির উৎস হয় মানুষের সৃষ্টি কার্যকলাপ, যা কোনো ক্ষণিক বা চিরকালীন ব্যবহারের জন্য মানুষকে গণমাধ্যমের দেওয়া সংস্কৃতি নয়, এই জনসংস্কৃতি। জেমস লাল এই মন্তব্য করেছেন সম্পর্কে একটু সাধারণভাবে বা হালকা অর্থে। তো এই পরিপ্রেক্ষিতে যে জনসংস্কৃতি হস্তশিল্প সামগ্রিক উৎপাদক ও উপভোক্তার মধ্যেকার স্বাতন্ত্র্যকে অস্বীকার বা অগ্রাহ্য করে এবং একই সঙ্গে সংস্কৃতি কেন্দ্রিক বৃহৎ শিল্প সেটা গ্রহণ করতে অস্বীকার করে। তাই আমাদের প্রত্যেকেই জনসংস্কৃতি আমরা কিন্তু সৃষ্টি করি। এই জনসংস্কৃতি তৈরি করাটাও এটা একটা আসলে এটা সাংস্কৃতিক ক্ষমতারই কিন্তু অনুশীলন করা। এই বক্তব্যের বিরোধিতা করার জন্য খুব বেশি যুক্তি না থাকলেও সাংস্কৃতিক শিল্প সংস্থা ও দমনমূলক বাণিজ্যিক উপাদানের চরম বৃদ্ধি মানুষের স্বাতন্ত্র্যবোধ এবং শিল্পসত্তাকে ক্রমাগত আঘাত হানছে এবং সেই প্রশ্নটা সর্বদাই কিন্তু থেকে যাচ্ছে। এই সাংস্কৃতিক তথা গণমাধ্যম নির্ভর সাংস্কৃতিক শিল্প সংস্থাগুলির প্রভাবেই তথাকথিত জনসংস্কৃতি এবং মানুষের স্বীয় শিল্পসত্তার খুবই করুণ অবস্থা এবং মূলত লোকসংস্কৃতির ক্ষেত্রে এই প্রভাবটা কিন্তু দেখা যায়। বর্তমানে বাংলার লোকসংস্কৃতি পুতুল নাচ তার আদল তথা চরিত্র পরিবর্তন করে বৈদ্যুতিন গণমাধ্যমে কার্যকরী হওয়ার চেষ্টায় ব্রত হয়েছে, যা সত্যিই দুঃখজনক। এটা হলো বেঁচে থাকার বা টিকে থাকার লড়াইয়ে সংস্কৃতির সমূলে বিনষ্ট হয়ে যাওয়ার আগে। এখন এই যে চিরায়িত লোকসংস্কৃতি বা জনসংস্কৃতি পরিণাম কী হবে সেটা এই ধারণা করা কিন্তু যথেষ্ট সমস্যার। তবে জেমস লালের এই জনপ্রিয় সংস্কৃতির সংজ্ঞায়ন আপাতভাবে গণসংস্কৃতির চরিত্রের মধ্যেই কিন্তু তুলে ধরেছে। অপরদিকে যদি গণসংস্কৃতিকে সংজ্ঞায়িত করতে হয় তবে সেক্ষেত্রে বলা যায় যে কিছু তথাকথিত প্রভাবশালী সাংস্কৃতিক অবস্থান থেকে গৃহীত বিষয় যা বাণিজ্যিকভাবে সচল, বৃহৎ বা বহুলভাবে গণমাধ্যম দ্বারা ব্যবহৃত এবং সমর্থিত ও স্বল্প সংস্থার দ্বারা অসমর্থিত। এছাড়া জাতীয়, কেন্দ্রীয় ইত্যাদি সমস্ত ধারণাসমূহ গণসংস্কৃতি হিসাবে কিন্তু স্বীকৃত। তাই যদি সরকার কোনো ফ্লাইওভার বা ওয়ারপুল তৈরি করে সাধারণত সেটা জাতীয় নামক ধারণার প্রতি কিন্তু উৎসর্গ করা হয় এবং এই ওয়ারপুল এটা কিন্তু জাতীয় সম্পদ হিসাবে কিন্তু বিবেচিত হয়। তাই এই সমস্ত কিছুকে জাতীয় তথা সাংস্কৃতিক ক্ষমতা হিসাবে চিহ্নিত করা হয় বা দেখানো হয় জনগণের কাছে, যেখানে জনগণ তাদের সাংস্কৃতিক ও শ্রেণীগত বৈষম্যের ঊর্ধ্বে গিয়ে একত্রিত বা এককেন্দ্রীভূত জনগণ রূপে কিন্তু পরিণত হয়। এখানে জনগণ বলতে সমাজের প্রতি পর্যায়ে অবাঞ্ছিত মানুষ, যেমন নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, দারিদ্র শ্রেণী, বঞ্চিত মানুষ, প্রান্তিক মানুষ, ভাগ চাষি, জমিহীন কৃষক, গ্রামীণ বেকার, চরম শোষিত মহিলা শ্রমিক, শিল্প শ্রমিক, উদ্বাস্তু, গৃহহীন, ধর্ষিতা, ছাঁটাই শ্রমিক, চোর, আসামি, খুনি, ভবঘুরে, ভিখারি, ছিন্নমূল মানুষদের সঙ্গে সঙ্গে বিত্তশালী প্রভূত বিত্তসম্পন্ন শিক্ষিত সম্ভ্রান্ত উচ্চ মধ্যবিত্ত শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী ইত্যাদির এক সামগ্রিক এবং সম্মিলিত অবস্থাকে বোঝানো যায়। সাধারণ মতানুযায়ী জনসংস্কৃতিকে সেভাবে কোনো তাত্ত্বিক পর্যায়ে বা বিচারের অন্তর্ভুক্ত কিন্তু করা হয় না, কিন্তু এই জনসংস্কৃতি সমাজের গোষ্ঠী বা শৃঙ্খলিত সাংস্কৃতিক ক্ষমতার মধ্যে উপসংস্কৃতি হিসাবে বিবেচিত হয়, যেখানে ক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানসমূহ উন্নয়ন প্রদানকারী ভূমিকার থেকে সামাজিক প্রক্রিয়া শিক্ষকের ভূমিকায় বেশি অবতীর্ণ হতে দেখা যায়। তাই আজকের আলোচ্য বিষয় হলো এই ক্ষমতা
ও সংস্কৃতি অর্থাৎ সংস্কৃতি এবং ক্ষমতা, জনসংস্কৃতি বনাম গণসংস্কৃতি।